আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিমিনুল রেজবি। আজ আমি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো এর আগে আমি প্রথম অধ্যায়ের হিসাব বিজ্ঞান পরিস্থিতি থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করেছি। তো আজকে আমি হিসাবের বৈষম্য থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। তো সবাই খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এখানে দেখেন বলছে যে 2019 সালের ডিসেম্বর মাসে হোসাইন অ্যান্ড কোং এর ব্যবসায়ের সংগঠিত লেনদেন সমূহ নিম্নরূপ। এখন ক নম্বরে বলছে যে 4 তারিখের লেনদেন দ্বারা একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো। সাধারণত পরীক্ষায় এখানে ক নম্বরে থাকে যে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা আসলে নগদান বইতে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে না সেটাই আসলে নির্ণয় করব। তো নগদান বইতে কোন কোন বিষয়গুলো আসে না, সাধারণত ধারে পণ্য ক্রয় বিক্রয়, মালিকের কোনো ব্যক্তিগত কোনো লেনদেন, এছাড়া আসবাবপত্রের বা স্থায়ী সম্পদের অপচয় সাধারণত নগদান বইয়ে আসে না। তো এখানে দেখা যাচ্ছে যে 4 তারিখে দেখা যাচ্ছে 10% বাট্টায় পণ্য ক্রয় 50,000 টাকা, যার 50% নগদ। এখানে কিন্তু আর 50% কিন্তু বাকিতে আছে। সো এখানে 50%-এর টাকা আর নগদান বইয়ে আসবে না। এরপরে 7 তারিখে বলছে যে 10% বাটায় ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। এখানেও কিন্তু ধারে পণ্য বিক্রয় করা আছে, সো এটাও নগদান বইতে আসবে না। এখানে ধারে পণ্য ক্রয় 50,000 টাকা, 50,000 টাকা থেকে 50,000 ইন্টু 10% করলে 5,000 হয়। 50,000 থেকে 5,000 মাইনাস করতে হবে। এখানে আসলে কারবারি বাট্টা তার বাদ দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে যে টাকা থাকবে তার হচ্ছে 50% হচ্ছে বাকিতে ক্রয় করা হয়েছে, এই জন্য এখানে 22,500 টাকা আসছে। এরপরে আছে হচ্ছে 10% বাটায় ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। এখানেও আসলে কারবারি বাট্টাটা বাদ দিয়ে দিতে হবে। এখানে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা থেকে 10% কারবারি বাট্টা বাদ দিলে 45,000 টাকা থাকে। তো এখানে 45,000 22,500 যোগ করে 67,500 টাকা। এরপরে খ নম্বরে বলছে যে ডিসেম্বর 1, 10, 20, 21, 25 ও 31 তারিখের লেনদেন দ্বারা একখানি 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করো। তো আসলে আমরা এই তারিখগুলা করব না, আসলে এখানে সবগুলো আসলে লেনদেনেরই আমরা 3 ঘোড়া নগদান বইতে দেখাবো। তো এখানে 3 ঘোড়া নগদান বই দেখা যাক। বলছে যে হোসাইন অ্যান্ড কোং 3 ঘোড়া নগদান বই। এপাশে ডেবিট টাকা, এপাশে ক্রেডিট টাকা। তারিখ, প্রাপ্তিসমূহ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, প্রদত্ত বার্তা। এই পাশেও সেম ঘর, তারিখ, প্রদান সমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, প্রাপ্ত বার্তা। তো প্রথমেই দেখা যাক। বলছে যে ডিসেম্বর 1 নগদ 75,000 টাকা এবং ব্যাংক জমা 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করে। অর্থাৎ 1 তারিখে যে লেনদেনটা থাকবে সেটা ব্যালেন্স বিডি নামে এখানে আসবে। এখানে ডিসেম্বর 1 ব্যালেন্স বিডি 75,000 টাকা নগদ, আর ব্যাংক জমা হচ্ছে 50,000 টাকা। এখানে আর একটা বিষয় থাকে যে যদি থাকতো যে ব্যাংক জমাতিরিক্ত, তো ব্যাংক জমাতিরিক্ত থাকলে ক্রেডিট সাইডে আসতো ব্যালেন্স বিডি নামে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংকের ঘরে। এরপরে 4 নম্বরে বলছে যে 10% বাট্টায় পণ্য ক্রয় 10% বাট্টায় পণ্য ক্রয় 50,000 টাকা, যার 50% নগদে। সো এখানে নগদের টাকাটুকু আসবে। পণ্য ক্রয়ের মাধ্যমে কি হয়েছে, প্রতিষ্ঠানের টাকা চলে গেছে, অর্থাৎ জাবেদা আছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সো সকল প্রদান সমূহ এই ক্রেডিট সাইডে আসবে। সো এখানে ক্রয় হিসাব 22,500 টাকা। এখানে আসলে কারবারি বাট্টা বাদ দিয়ে তারপর হচ্ছে আপনার 50% করা হয়েছে।
50% করলে এখানে আসে 22,500 টাকা। এরপরে বলছে 7 তারিখ তো আসবে না, 10 তারিখ বলছে যে ইশফাকের নিকট হতে 5% বাট্টা বাদে 3,800 টাকা চেকে পাওয়া গেল। 3,800 টাকা চেকে পাওয়া গেছে। 5% বাট্টা বাদে 3,800 টাকা চেকে পাওয়া গেল। তো তাহলে এখানে বাট্টার পরিমাণ কত? এখানে বাট্টার পরিমাণ নির্ণয় করার নিয়ম হচ্ছে যে 3,800-কে মোট বাট্টা হচ্ছে এখানে 100% থেকে, যেহেতু 5% বাদ দিতে বলছে, 100% থেকে 5% বাদ দিলে থাকে 95%। এখানে তাহলে 3,800-কে 95 দ্বারা ভাগ আর 5 দ্বারা গুণ করলে পারেই আপনার বাট্টা 200 টাকা বের হবে। তো আসলে ক্যালকুলেটরের মাধ্যমে দেখা যাক। 3,800 ভাগ 95 ইন্টু 5, এই যে 200 টাকা কিন্তু এখানে বাট্টা বের হয়ে গেছে। যেহেতু এখানে চেকের মাধ্যমে পাওয়া গেছে, অর্থাৎ প্রাপ্তি হয়েছে, সো এখানে ডেবিট পাশে প্রাপ্তি ঘরে ইশফাক হিসাব নামে, যেহেতু চেকের মাধ্যমে পাইছে এই জন্য ব্যাংকের ঘরে 3,800 টাকা, আর টাকা পাওয়ার মাধ্যমে কি হয়েছে 200 টাকা বাট্টা প্রদান করছে এখানে, সেজন্য 200 টাকা প্রদত্ত বাট্টা 200 টাকা। এরপর হচ্ছে 14 তারিখে বলছে যে 4 তারিখের লেনদেন হতে সৃষ্ট প্রদেয় হিসাব 5% বাট্টায় পরিশোধ করা হবে। তো 4 তারিখে দেখা যাক 4 তারিখে কি করছিল, এই যে এখানে কিন্তু 50% কিন্তু বাকিতে ছিল, তো সেই টাকাটাই এই 14 তারিখে পরিশোধ করছে 5% বাট্টায়, মানে 5% বাট্টায় টাকা পরিশোধ করে 5% বাট্টা পাইছে। তো এখানে আসলে বাকি ছিল হচ্ছে 22,500 টাকা। তো 22,500 টাকার 5% করলে পারে 1,125 টাকা থাকে, আর এইখানে নগদ 21,375 টাকা থাকে। এরপরে 20 তারিখে বলছে যে 7 তারিখের লেনদেন হতে সৃষ্ট প্রাপ্য হিসাব হতে 10% বাট্টায় আদায় করা হলো। 7 তারিখে যে বাকিতে পণ্য বিক্রি করা হয়েছিল সেইটারই টাকা এখানে 10% বাট্টা, এখানে 50,000 টাকার 10% করলে 10% কারবারি বাট্টা বাদ দিলে পরে থাকে 45,000 টাকা। এখন এখানে 45,000 টাকার 10% বাট্টা প্রদানের মাধ্যমে যেহেতু টাকা আদায় হয়েছে, সো 45,000 10% করলে পরে আসে 4,500 টাকা, প্রদত্ত বাট্টা 4,500 টাকা, আর নগদ প্রদান প্রাপ্তি হয়েছে 40,500 টাকা। এরপরে 21 তারিখে বলছে যে ব্যাংক হতে উত্তোলন 10,000 টাকা। ব্যাংক হতে উত্তোলনের জাবেদা হচ্ছে, যেহেতু প্রতিষ্ঠানের জন্য এখানে উত্তোলন করা হচ্ছে, তো এর জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি কোনো জাবেদায় নগদ আর ব্যাংক থাকে তাহলে সেটা হবে কন্ট্রাএন্ট্রি, অর্থাৎ বিপরীত দাখিলা, যেটা দুই পাশেই আসবে, হিসাব দুই পাশেই আসবে। বিপরীত দাখিলা এই জন্য যে এখানে যেমন নগদান হিসাব ডেবিট ছিল আর ব্যাংক হিসাব ছিল ক্রেডিট, তো এখানে আসলে নগদান হিসাব এই পাশে, ডেবিট যেহেতু এই পাশে হওয়ার কথা ছিল কিন্তু এই পাশে হয় নাই, নগদান হিসাব এই পাশে লেখা হয়েছে ক্রেডিট সাইডে, নগদান হিসাব ক্রেডিট সাইডে, আর ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট সাইডে লেখা হয়েছে। কিন্তু টাকা কিন্তু আসলে নগদের ঘরে বসবে, ব্যাংক হিসাব লেখে টাকা বসবে নগদের ঘরে, এখানে নগদান হিসাবে টাকা বসবে ব্যাংকের ঘরে। তো এখানে 10,000 টাকা ব্যাংক হিসাব নগদের ঘরে 10,000 টাকা, এরপর হচ্ছে এখানে নগদান হিসাব ব্যাংকের ঘরে 10,000 টাকা। যেহেতু কন্ট্রায়েন্ট এই জন্য সি দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে, খতিয়ান পৃষ্ঠার ঘরে সি দ্বারা।
এরপর হচ্ছে 23 তারিখে বলছে 10% বাট্টা বাদে 4,500 টাকা চেকে প্রদান করা হলো। তো প্রদান করা হয়েছে এখানে ইউসুফ হিসাব নামে এখানে 4,500 টাকা, আর হচ্ছে কিসের মাধ্যমে প্রদান করছে, চেকের মাধ্যমে প্রদান করছে, এই জন্য ব্যাংকের ঘরে 4,500 টাকা। এখন হচ্ছে যে এখন বাট্টা আসলে কত, বাট্টা হচ্ছে এখানে এর আগে যেরকম বের করছিলাম যে মোট বাট্টা হচ্ছে 100%, সেখান থেকে যদি 10% বাদ দেওয়া হয় তাহলে থাকে 90%। এখানে আসলে 4,500কে 90 দ্বারা ভাগ আর 10 দ্বারা গুণ করলে পরেই 500 টাকা বাট্টা বেড়ে যাবে। তো এখানে ইউসিবি হিসাব চেকের মাধ্যমে টাকা পরিশোধ করছে, এই জন্য 4,500 টাকা ব্যাংক হিসাবে, আর বাট্টা হচ্ছে 500 টাকা। এরপর হচ্ছে পাওনা 9,000 টাকা 10% বাট্টা বাদে চেকে পরিশোধ। এটাও আসলে সেম 23 তারিখ 25 তারিখে সেম হচ্ছে প্রদেয় হিসাব 9,000 টাকা আর প্রাপ্ত বাটা 1,000 টাকা। এটাও আসলে ওই একই কোয়ালিটির একইভাবে বের করতে হবে। এরপরে বলছে 26 তারিখ বলছে যে ব্যবসায় হতে মালিকের ছেলের কলেজ বেতন পরিশোধ করা হলো 5,000 টাকা। তো ব্যবসা থেকে আসলে যে কারণেই মালিক উত্তোলন করবে সেটা আসলে মালিক টাকা নিয়ে আসবে, সেটা আসলে উত্তোলন হিসাব নামে হিসাব আসবে। যেমন এখানে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, আর কারবারের টাকা কমে যাওয়াই নগদান হিসাব ক্রেডিট। এখানে উত্তোলন যেহেতু টাকা প্রদান করতেছে, তো এখানে প্রদান সমূহ করে উত্তোলন হিসাব নামে 5,000 টাকা নগদের মাধ্যমে প্রদান করতেছে, এজন্য নগদানের করে 5,000 টাকা। এরপরে বলছে যে 29 তারিখে বলছে যে বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা, যার অর্ধেকে মালিক বা বসবাস করেন। তো এখানে দেখা যাচ্ছে যে মানে 5,000 টাকা মালিকের ব্যক্তিগত আর কি বাসা ভাড়া দেওয়া হয়। যেহেতু মালিকের ব্যক্তিগত বাসা ভাড়া কই থেকে দিচ্ছে, কারবার থেকে মালিকের 5,000 টাকা কারবার থেকে মালিকের বাসা ভাড়া প্রদান করা হচ্ছে। এখানেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মালিক কিন্তু প্রতিষ্ঠান থেকে টাকা নিচ্ছে, মালিক প্রতিষ্ঠান থেকে টাকা নিলে সেটা আসলে উত্তোলন হিসাব নামে আসবে। তো এখানে জাবেদা হবে হচ্ছে আর যে 5,000 টাকা থাকে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের আসলে কারবারের যে বাড়িটা নেওয়া হয়েছে সেই 5,000 টাকা সেই বাড়ি ভাড়া প্রদান করছে কারবারে। তো এখানে জাবেদা হবে হচ্ছে বাড়ি ভাড়া হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখানে 29 তারিখে বলছে বাড়ি ভাড়া হিসাব ডেবিট 5,000 টাকা নগদের মাধ্যমে, এজন্য নগদের ঘরে। উত্তোলন হিসাব ডেবিট 5,000 টাকা নগদের ঘরে। এরপরে 31 তারিখে বলছে যে নগদ উদ্বৃত্তের 5,500 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। ওইখানে নগদ উদ্বৃত্তটা আগে বের করতে হবে, তারপরে সেখান থেকে 5,500 টাকা হাতে রেখে 5,500 টাকা মাইনাস করে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তো এখানে যেহেতু টাকা ব্যাংকে জমা দিচ্ছে, তার মানে এখানে জাবেদা হবে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, মানে এটা আসলে কন্ট্রা এন্ট্রি। তো প্রথমে আমাদের নগদ উদ্বৃত্ত বের করতে হবে, তারপরে নগদ উদ্বৃত্ত থেকে 5,500 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিতে হবে। এখানে নগদ উদ্বৃত্ত বের করার নিয়ম হচ্ছে এই নগদ টাকা থেকে এই নগদ টাকা মাইনাস করলে পারেই নগদ উদ্বৃত্ত বেড়ে যাবে। তো এখানে 75,000 টাকা, 40,500 টাকা, 10,000 টাকা টোটাল যোগ করে হয়েছে হচ্ছে 1,25,500 টাকা। তো এখন এই 1,25,500 টাকা থেকে এই পাশের নগদের টাকাগুলো মাইনাস করলে যেটা থাকবে সেটাই হচ্ছে নগদ উদ্বৃত্ত। তো এখানে 1,25,000 টাকা থেকে 22,500 টাকা, 21,375 টাকা উত্তোলন হিসাব 5,000 টাকা, বাড়ি ভাড়া 5,000 টাকা, উত্তোলন হিসাব 5,000 টাকা। 29 তারিখ পর্যন্ত আসলে লেনদেন হয়েছে। তো এই টাকাগুলো মাইনাস করলে পরেই যে টাকা থাকবে সেটাই হচ্ছে নগদ উদ্বৃত্ত। তো এখন দেখা যাক যে কত টাকা থাকে সেখানে।
এখানে 1,25,500 টাকা থেকে যদি আমরা এখানে 22,500 মাইনাস 21,375 মাইনাস 5 আর 5 10 আর 5 15,000 টাকা, তাহলে থাকে এখানে 66,625 টাকা থাকে। 66,625 টাকা থেকে 66,625 টাকা হচ্ছে নগদ উদ্বৃত্ত। তো এখন বলছে যে নগদ উদ্বৃত্তের 5,500 টাকা হাতে রাখতে হবে, অর্থাৎ 5,500 টাকা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা করতে হবে। তো এখানে 5,500 টাকা মাইনাস করলাম, 5,500 টাকা মাইনাস করলে থাকে 61,125 টাকা। এই 61,125 টাকায় হচ্ছে ব্যাংকে জমা দিতে হবে। তো এখন ব্যাংকে জমা দিলে জাবেদা আসে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ এটাও বিপরীত দাখিলা। এখন এখানে 31 তারিখে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট হলে পারে ডেবিট সাইডে আসবে, আর যদি ব্যাংক হিসাব ডেবিট, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট সাইডে আসবে। 61,125 টাকা নগদান হিসাব, 61,125 টাকা ব্যাংকের কলাম। এখানে ব্যাংক হিসাব নামে নগদের কলামে হবে 61,125 টাকা। তো এরপর হচ্ছে আমরা আসলে ব্যালেন্স সিডি বের করব। তো এখানে দেখা যাচ্ছে যে এই তিনটা যোগ করে হচ্ছে 1,25,500 টাকা। তো এই পাশেও 1,25,500 টাকা মিলাইতে হবে। তো কিন্তু এখানে কিন্তু তো এইগুলো যোগ করার ফলে এখনো ঘাটতি থাকে হচ্ছে 5,500 টাকা। এই জন্য ব্যালেন্স সিডি 5,500 টাকা দিয়ে 1,25,500 টাকা মিলানো হয়েছে। এরপরে এই পাশে ব্যাংকের কলামে এই তিনটা যোগ করে আসে হচ্ছে 1,14,925 টাকা। তো এই পাশেও 1,14,925 টাকা মিলাইতে হবে। তো এই তিনটা যোগ করে আসলে 1,14,925 টাকা হয় না। তো এখানে এই জন্য ঘাটতি হচ্ছে 91,425 টাকা দিলে পরেই 1,14,925 টাকা মিলে যাবে। এরপরে বাট্টার টাকা লিখলাম। বাট্টার টাকা আসলে জেড টানা লাগে না, এটা না, শুধুমাত্র নগদ আর ব্যাংক কলামে টাকা মিলাইতে হবে। এরপর হচ্ছে এই পাশে 2020 লিখে, যেহেতু 19 ছিল পরবর্তী বছরে ব্যালেন্স বিডি লিখতে হবে। জানুয়ারি 1 ব্যালেন্স বিডি 5,500 টাকা, 91,425 টাকা। তো এই হচ্ছে আসলে 3 ঘোড়া নগদান বই। তো 3 ঘোড়া নগদান বই পারলে আমি মনে করি যে 2 ঘোড়া 1 ঘোড়া খুবই সহজ। 3 ঘোড়া নগদান বইয়ে সাধারণত শুধু প্রাপ্ত বাট্টার টাকাটাই আসে, তাছাড়া 2 ঘোড়া নগদান বইয়ে নগদ টাকা, ব্যাংক টাকা, এটুকুই শুধু পার্থক্য। তো 3 ঘোড়া নগদান বই এই জন্যই আসলে অঙ্কটা যেহেতু বড় হয়ে গেছে, তো এর মাধ্যমে আসলে অনেক কিছু আইটেম আসছে। তো তো পরীক্ষায় কিন্তু এত বড় অঙ্ক আসবে না, পরীক্ষায় অনেক ছোট আসবে এবং খুবই সহজ একটা প্রশ্ন আসবে। তো আসলে আমরা বোঝার ক্ষেত্রে আসলে এই জন্য একটা বড় অঙ্ক প্র্যাকটিস করলাম। তো এখন আমরা গ নম্বরে বলতেছে ডিসেম্বর 4, 14, 23, 26 ও 29 তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করা। তো আমরা আসলে এখানে তারিখগুলো দেখবেন, আমরা সবগুলোরই আইটেমেরই নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। তো এখানে বলছে যে হুসাইন অ্যান্ড কোং নগদ প্রদান জাবেদা, তারিখ ডেবিট হিসাব খাত। এখানে ডেবিট হিসাব খাত কি জন্য লেখা হবে, কারণ এখানে সবগুলো হিসাবই কিন্তু আসলে ডেবিট, এই জন্য ডেবিট হিসাব খাত লেখা হয়েছে। তারপরে সূত্র, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্তবার্তা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখানে নগদ প্রদান যাবে, অর্থাৎ আমরা দেখবো যে নগদে প্রদান করছে। তো এখানে 4 তারিখে দেখা যাচ্ছে যে 10% বাটায় পণ্য ক্রয় 50,000 টাকা, যার 50% নগদে। তো এখানে নগদে প্রদান করছে কত, 50% নগদে প্রদান করছে। তো জাবেদা আসে হয় হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
তো ক্রয় হিসাব ডেবিট, এই জন্য ক্রয় হিসাবের ঘরে 22,500 টাকা লেখা হয়েছে। আর নগদান হিসাব ক্রেডিট, এই জন্য নগদান হিসাব ক্রেডিটে 22,500 টাকা লেখা হয়েছে। এরপর হচ্ছে যে 14 তারিখে বলছে যে 4 তারিখের লেনদেন হতে সৃষ্ট প্রদেয় হিসাব 5% বাটাই পরিশোধ করা হলো। তো এর জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব নামে প্রদেয় হিসাব ডেবিট 22,500 টাকা, আর 5% বাটায় যেহেতু পরিশোধ করা হয়েছে, তো এখানে বাট্টা প্রাপ্ত বাট্টা হচ্ছে 1125 টাকা। এরপরে নগদান হিসাব ক্রেডিট 21,375 টাকা। তো এখানেও সিস্টেমটা এরকম যে ডেবিটের টাকা ক্রেডিটের টাকা মিল রাখতে হবে। তো এখানে ডেবিটে যেহেতু 22,500 টাকা হয়েছে, এখানে ক্রেডিটেও কিন্তু এখানে দুইটা যোগ করলে 22,500 টাকা হবে। এরপরে হচ্ছে 20 তারিখ তো আদায় করা হয়েছে, 20 তারিখ হবে না। 21 তারিখ যেহেতু এখানে কন্ট্রাক্টটি সাধারণত নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসে না। এরপরে হচ্ছে ইউসুফকে 10% বাট্টা বাদে 4,500 টাকা চেকে প্রদান করা হলো। তো এটা এখানে আসবে। এর জাবেদা হচ্ছে ইউসুফ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ইউসুফ হিসাব নামে প্রদেয় হিসাব এখানে ছিল, প্রদেয় হিসাব ছিল হচ্ছে টোটাল 5,000 টাকা, কিন্তু এখানে বলছে যে 10% বাট্টা বাদে, 10% বাট্টা বাদে, অর্থাৎ এখানে বাট্টা হয় বের করার নিয়ম হচ্ছে মোট বাট্টা হচ্ছে 100%, সেখান থেকে 10% বাদ দিলে পরে থাকে 90%। তো এখানে 4,500কে 90 দ্বারা ভাগ 10 দ্বারা গুণ করলে 500 টাকা বাট্টা বের হবে। তো এখানে প্রাপ্ত বাট্টা 500 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 4,500 টাকা। এখানে ডেবিট সাইডে 5,000 টাকা, ক্রেডিট সাইডে টোটাল 500 টাকা, 4,500 টাকা, 5,000 টাকা। 23 তারিখ। এরপরে 26 তারিখে বলছে যে ব্যবসায় হতে মালিকের ছেলের কলেজ বেতন পরিশোধ করা হলো। তো এখানে জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো উত্তোলন হিসাব নামে 26 তারিখ উত্তোলন হিসাব নামে, যেহেতু উত্তোলন হিসাব নামে এখানে কোনো হিসাব নাই, তাই অন্যান্য হিসাবে 5,000 টাকা লেখা হয়েছে। আর নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। এরপরে হচ্ছে বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা, যার অর্ধেক মালিকে বসবাস করেন। তো এইখানে জাবেদা হচ্ছে বাড়ি ভাড়া হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখানে 29 তারিখে বাড়ি ভাড়া হিসাব নামে যেহেতু কোনো হিসাব নাই, এই জন্য এখানে অন্যান্য হিসাব নামে 5,000 টাকা লেখা হয়েছে, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। এরপরে 29 তারিখে আরেকটা হিসাব আছে উত্তোলন হিসাব নামে। তো এখানে 29 তারিখ লিখে উত্তোলন হিসাব অন্যান্য হিসাবে 5,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট, এই জন্য নগদান হিসাব 5,000 টাকা। তো এখানে আসলে যোগ্যতা করতে হবে। তো এটা আসলে নগদ প্রদান জাবেদা। তো আমি নেক্সটে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হব এই অধ্যায়ের। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।